তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল। তাহলে বল সম্পর্কে আজকে আমরা পড়ব বল ও জড়তার ধারণা, বলের প্রকৃতি, তার বলের ঘাত, ভরবেগ, নিউটনের সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র। তাহলে এই কয়টা টপিক আজকে আমরা পড়ব। তাহলে প্রথমে আছে বল ও জড়তার ধারণা। তাহলে জড়তা কি জিনিস? জড়তা অর্থাৎ কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে জড়তা। তাহলে হচ্ছে জড়তা, তাহলে কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে জড়তা। জড়তা বস্তুর ভরের উপর নির্ভর করে। তাহলে জড়তা বস্তুর ভরের উপর নির্ভর করে কিভাবে, সেটা এখন আমরা দেখব। তাহলে সাপোজ দেখো, একটা টেবিলের উপর আমি যদি কলম রাখি, তাহলে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে কলম এবং টেবিল একই অবস্থায় থাকতে হবে চিরকাল। কিন্তু কলমের ভর হচ্ছে কম আর টেবিলের ভর বেশি। এখন কলমকে সরানোর জন্য আমার কম বলে প্রয়োগ করতে হবে, আর টেবিলকে সরানোর জন্য আমার বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে এই থেকে আমি বুঝতে পারতেছি যে মানে জড়তা ভরের উপর নির্ভর করে। অর্থাৎ কলমের ভর যেহেতু কম, তাহলে তার জড়তা কম, আর টেবিলের ভর যেহেতু বেশি, তাহলে টেবিলের জড়তা বেশি। তারপর আমরা বলবো বল। তাহলে বল হচ্ছে কি, যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলতে শুরু করে এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে বল। কি, যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলতে শুরু করবে এবং গতিশীল বস্তুর কি হবে, বেগের পরিবর্তন হবে, সেটা হচ্ছে বল। তাহলে বল হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে মৌলিক বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। বল চার প্রকার, যথা: এক নম্বর মহাকর্ষ বল, দুই নম্বর তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, চার নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে দেখেন বল কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, আর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে বলের প্রকৃতি হচ্ছে দুই প্রকার, একটা স্পর্শ বল আর একটা কি অস্পর্শ বল। তাহলে আমরা স্পর্শ বল কি, যে বল সৃষ্টির জন্য দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন, সেটা হচ্ছে স্পর্শ বল। তাহলে স্পর্শ বল যে বল সৃষ্টির জন্য দুইটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন, তাকে স্পর্শ বল বলে। উদাহরণ: ঘর্ষণ বল, টান বল। তাহলে স্পর্শ বল আমাদের হয়ে গেল। এখন হচ্ছে অস্পর্শ বল, অর্থাৎ যে বলটা সৃষ্টির জন্য দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে অস্পর্শ বল। অস্পর্শ বল তাহলে কি, যে বল সৃষ্টির জন্য দুইটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় না,
তাকে অস্পর্শ বল বলে। উদাহরণ হচ্ছে মহাকর্ষ বল। তারপরে বলের ঘাত। বলের ঘাত হচ্ছে কি, বল এবং বলের সময়ের গুণফলকে বলের ঘাত বলে। বল ও বলের ক্রিয়াকালীন সময়ের গুণফলকে ক্রিয়াকালীন সময়ের গুণফলকে বলের ঘাত বলে। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করবো যে বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র কি? হতে পাই। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে F ইকুয়াল টু ma। এটা আমরা পরবর্তীতে প্রতিপাদন করে দেখাবো। এখন তাহলে আমরা লিখতে পারি কি, F ইকুয়াল টু কি ma। তাহলে দেখো F ইকুয়াল টু m, ত্বরণ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি v মাইনাস u ডিভাইডেড t। আচ্ছা, F ইকুয়াল টু ma, তাহলে F ইকুয়াল টু m এর এ হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ ইকুয়াল টু আমরা আগে প্রতিপাদন করে যাচ্ছি গত অধ্যায়ে। তাহলে আমরা ত্বরণ ইকুয়াল টু a ইকুয়াল টু v মাইনাস u ডিভাইডেড t, অর্থাৎ একক সময়ে বেগের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে ত্বরণ। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি এর জায়গায় v মাইনাস u ডিভাইডেড t। তাহলে F ইকুয়াল টু mv মাইনাস mu ডিভাইডেড t। তাহলে আমরা যদি t এর পাশে পার করে দিই তাহলে F গুণন t ইকুয়াল টু mv মাইনাস mu। তাহলে এর পাশে কি, এটা কি বল, এটা হচ্ছে সময়। তাহলে বল আর সময়ের আমরা গুণফল পাইছি। তাহলে বল আর সময়ের গুণফলে কি বলের ঘাত। তাহলে এটা কিন্তু আমরা কি লিখতে পারি, বলের ঘাত ইকুয়াল mv মাইনাস mu। তাহলে এটা কি শেষ ভরবেগ আর এটা হচ্ছে কি আদি ভরবেগ। ভর আর বেগের গুণফল ভরবেগ, তাহলে এটা কি শেষ ভরবেগ আর এটা হচ্ছে আদি ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তন এটা। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। তাহলে এখন আমরা পড়বো হচ্ছে ভরবেগ কি জিনিস। তাহলে এখন হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভরবেগ। তাহলে কি ভরবেগ কাকে বলে? কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। একে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সাপোজ ধরো একটা বস্তুর ভর m, তাহলে বেগ যদি v হয় তাহলে পি দ্বারা আমরা যেহেতু প্রকাশ করছি তাহলে ভরবেগ p ইকুয়াল টু mv হবে। এখন ভরবেগ একটা কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি জন্য হচ্ছে, বস্তুর হচ্ছে ভর কি, ভর হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে দুটো গুণফল হচ্ছে একটা কি ভেক্টর রাশি। তারপর এখন ভরবেগের মাত্রা এবং একক নির্ণয় করবো আমরা। ভরবেগের মাত্রা, তাহলে ভরবেগ p ইকুয়াল টু কি mv। তাহলে ভরের মাত্রা কি m, বেগের মাত্রা তাহলে ভরবেগের মাত্রা, তাহলে p ইকুয়াল টু আমরা লিখতে পারি mv। তাহলে mv, m তো স্কেলার রাশি, তাহলে v হচ্ছে ভেক্টর রাশি। বেগ ভাঙলে হচ্ছে কি বেগ ইকুয়াল টু কি সরণ ভাগ সময়। তাহলে m এর মাত্রা অর্থাৎ ভরের মাত্রা হচ্ছে কি m, সরণের মাত্রা l, সময়ের মাত্রা t। তাহলে ইনভার্স 1। এটা হলো ভরবেগের মাত্রা। এখন আমরা একক নির্ণয় করব।
তাহলে ভরবেগের একক, তাহলে পি ইকুয়াল টু কি লিখতে পারি, এম ভি, অর্থাৎ ভরের একক গুণন কি বেগের একক। তাহলে ভরের একক কি কেজি, বেগের একক এমএস পাওয়ার মাইনাস 1, হচ্ছে ভরবেগের একক কেজি এমএস পাওয়ার মাইনাস 1। তাহলে এখন আমরা পড়বো নিউটনের সূত্র। তাহলে এখন আমরা পড়বো হচ্ছে নিউটনের সূত্র। নিউটনের 3টে সূত্র। তার মধ্যে প্রথম সূত্রটা আমরা আগে পড়ি। নিউটনের প্রথম সূত্র হচ্ছে কি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলবে। তাহলে নিউটনের প্রথম সূত্র হতে কি জড়তার ধারণা পাওয়া যায়। তাহলে এর আগে আমরা তো জড়তা পড়ে যাচ্ছি, যে জড়তা কি, অর্থাৎ যে বস্তু মানে কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই জড়তা। তাহলে এই জায়গায় আমি যদি কোনো বস্তুর উপর বল নাই প্রয়োগ করি, তাহলে সেই বস্তু সেই অবস্থায় থাকবে। আর গতিশীল বস্তু কি গতিশীলই থাকবে বল প্রয়োগ না করলে। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়। এখন হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে। তাহলে এখান থেকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র প্রতিপাদন করব এখন। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র প্রতিপাদন করব। তাহলে এম ভরের একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে টি সময়ে তার উপর এফ বল প্রয়োগ করে আমার বস্তুটার শেষ বেগ হলো হচ্ছে ভি। তাহলে এই জায়গায় বস্তুর আদি ভরবেগ হবে আদি ভরবেগ, ভর আর বেগের গুণফল এম ইউ, আর বস্তুর শেষ ভরবেগ শেষ ভরবেগ এম ভি। তাহলে একক সময় ভরবেগের পরিবর্তন হবে তো টি, তাহলে টি সময় ভরবেগের পরিবর্তন হবে কি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, তাহলে এম ভি মাইনাস এম ইউ। তাহলে একক সময় ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। তাহলে এর আগে আমরা জানি যাচ্ছি যে একক সময়ে ভরবেগের যে পরিবর্তন, তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। তাহলে এখান থেকে যদি আমি এম কমন নেই, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে আমরা এর আগে তো ত্বরণ ইকুয়াল টু কি জানাচ্ছি, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতে পারি এম এ। আর সংজ্ঞায় কি ছিল যে ভরবেগের পরিবর্তনের হার, এই যে আমার ভরবেগের পরিবর্তন হার এটা বাড়ালো, এটা কি প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা সপ্তমতে লিখতে পারি এফ ইকুয়াল টু এফ সমানুপাতিক এম এ, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এই জায়গা থেকে আমরা যদি সমানুপাতিক তুলে দেই, তাহলে একটা কে আসে এম এ। এই কে হচ্ছে এটা সমান, কে হচ্ছে নিউটনীয় একক, নিউটনীয় একক, এর মান হচ্ছে 1। তাহলে কে ইকুয়াল টু দেখেন, কে ইকুয়াল টু যদি আমরা 1 বসাই তাহলে এম এ, তাহলে এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র আমাদের প্রতিপাদন হলো এফ ইকুয়াল টু এম এ। তাহলে এখন আমরা বলবো নিউটনের তৃতীয় সূত্র।
তাহলে এখন আমরা পড়বো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র কি, প্রত্যেক ক্রিয়ার একটি কি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে নিউটনের সূত্র শেষ, এখন আমরা পড়বো হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে এখন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিপাদন করব। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিপাদন, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র কি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে সংঘর্ষের আগের এবং পরের মোট ভরবেগ সংরক্ষিত থাকে। অর্থাৎ বাইরে থেকে যদি আমি কোনো বল প্রয়োগ না করি, তাহলে সংঘর্ষের আগের যে মোট ভরবেগ হবে, সংঘর্ষের পরেরও সেই মোট ভরবেগ দুটো সমান হবে। তাহলে দেখো, এটা দুইটা বস্তু, m1 ভরের একটা বস্তুর আদিবেগ u1, m2 ভরের একটা বস্তুর আদিবেগ u2। তাহলে এই দুইটা বস্তু চলতে চলতে এক সময় সংঘর্ষ হয়। তাহলে সংঘর্ষের পরে বস্তু দুইটির বেগ হয় v1 আর v2। তাহলে আমরা লিখতে পারি, তাহলে সংঘর্ষের আগে প্রথম বস্তুর ভরবেগ সংঘর্ষের আগে প্রথম বস্তুর ভরবেগ, তাহলে সংঘর্ষের আগে প্রথম বস্তুর ভরবেগ কি হবে, ভর আর বেগের গুণফল। তাহলে m1 u1 সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর ভরবেগ কি হবে, দ্বিতীয় বস্তুর ভরবেগ হবে m2 u2। তাহলে সংঘর্ষের আগে এই দুইটা বস্তুর মোট ভরবেগ হবে সংঘর্ষের আগে মোট ভরবেগ এই দুটোর যোগফল m1 u1 প্লাস m2 u2। তাহলে এটা কি হলো, সংঘর্ষের আগের মোট ভরবেগ। তাহলে সংঘর্ষ হয়েছে, তাহলে সংঘর্ষের পরের এখন ভরবেগ আমরা বের করি। তাহলে সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভরবেগ সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভরবেগ কি হবে, m1 v1। সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর ভরবেগ m2 v2। তাহলে সংঘর্ষের পরে মোট ভরবেগ হবে সংঘর্ষের পরে মোট ভরবেগ m1 v1 প্লাস m2 v2। তাহলে সংজ্ঞায় আমার কি ছিল, সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং পরের মোট ভরবেগ কি সমান। তাহলে সপ্তমতে আমরা লিখতে পারি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু কি, এটা সংঘর্ষের আগের মোট ভরবেগ, আর সংঘর্ষের পরের মোট ভরবেগ m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে কি অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্র। হচ্ছে কি ভরবেগের সংরক্ষণ সূত্র। এখন সংঘর্ষের পর বস্তু দুটি যদি একই বেগে যায়, অর্থাৎ সংঘর্ষের পর যদি বস্তু দুটি একত্রে একই দিকে যায়, তাহলে দুটো বস্তুর ক্ষেত্রে আমার বেগ কি হবে, একই হবে। অর্থাৎ v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু আমি কি v লিখতে পারবো। অর্থাৎ সংঘর্ষের পর দুইটা বস্তু একসাথে একই দিকে যাচ্ছে, তাহলে দুইটার বেগ কি v হবে, অর্থাৎ মিলিত বেগ আমার v। তাহলে এই জায়গা থেকে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু, তাহলে v1 আর v2 ইকুয়াল টু আমি যদি v লিখি, তাহলে m1 v প্লাস m2 v
m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল এখান থেকে যদি আমি v কমন নিই তাহলে m1 প্লাস m2, তাহলে আমি যদি v থুই তাহলে m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড m1 প্লাস m2। এটা হচ্ছে সংঘর্ষের পর মিলিত বেগের নির্ণয় সূত্র। সংঘর্ষের পর বস্তুদ্বয়ের মিলিত বেগ, সংঘর্ষের পর বস্তুদ্বয়ের মিলিত বেগ। তাহলে এখন আমরা শক্তির সংরক্ষণ সূত্র প্রতিপাদন করব। তাহলে কি সংঘর্ষের ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র হচ্ছে কি, সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি সর্বদা ধ্রুব থাকে, অর্থাৎ সমান থাকে। অর্থাৎ সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের বস্তুদ্বয়ের গতিশক্তি কি থাকবে, সমান থাকবে। তাহলে সংঘর্ষের আগে প্রথম বস্তুর গতিশক্তি আমরা কি নির্ণয় করি, সংঘর্ষের আগে প্রথম বস্তুর গতিশক্তি হাফ m1 u1 এর উপর স্কয়ার। সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর গতিশক্তি কি হবে, তাহলে হাফ m2 u2 এর উপর স্কয়ার। তাহলে সংঘর্ষের আগে মোট গতিশক্তি সংঘর্ষের আগে মোট গতিশক্তি এই দুটোর কি যোগফল, তাহলে হাফ m1 u1 এর উপর স্কয়ার প্লাস হাফ m2 u2 এর উপর স্কয়ার। তাহলে দুইটাতে হাফ আছে, তাহলে হাফ কমন নিলে m1 u1 এর উপর স্কয়ার প্লাস m2 u2 এর উপর স্কয়ার। তাহলে এটা গেল কি সংঘর্ষের আগের মোট গতিশক্তি। এখন সংঘর্ষের পরের মোট গতিশক্তি, সংঘর্ষের পরে প্রথম বস্তুর গতিশক্তি হাফ m1 বেগ হচ্ছে আমার কি v1 তার উপর স্কয়ার। সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর গতিশক্তি হাফ m2 v2 এর উপর স্কয়ার। তাহলে অতএব সংঘর্ষের পরে মোট গতিশক্তি এই দুইটার যোগফল হাফ m1 v1 এর উপর স্কয়ার প্লাস হাফ m2 v2 এর উপর স্কয়ার। এখান থেকে যদি আমরা হাফ কমন নিই তাহলে m1 v1 এর উপর স্কয়ার প্লাস m2 v2 এর উপর স্কয়ার। তাহলে আমাদের সংজ্ঞায় ছিল কি সংঘর্ষের আগের মোট সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি কি সমান। তাহলে সপ্তমটা আমরা লিখতে পারি হাফ m1 u1 এর উপর স্কয়ার প্লাস m2 u2 এর উপর স্কয়ার ইকুয়াল টু হাফ
m1 v1 এর উপর স্কয়ার প্লাস m2 v2 এর উপর স্কয়ার। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। সূত্র